ডক্টর ডক্টর ইউনূস এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক বাংলাদেশের মানুষের মধ্যে একটা ম্যাসিভলি এরকম একটা ধারণা আছে যে এই সরকারের প্রতি মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমেরিকার একেবারে নিরঙ্কুশ সমর্থন আছে। সেইখানে ডোনাল্ড ট্রাম্প নিজে যখন বাংলাদেশের নাম মেনশন করে যখন টুইট করেন, সেটির তো আলাদা একটা সিগনিফিকেন্স অবশ্যই আছে এবং তার একটা দায়ও তো থাকবে। জনাব জেরাই খান পান, আপনার কি মনে হয়? এটা অবশ্যই আমি একমত এবং এই ধরনের হামলা হচ্ছে প্রতিনিয়ত, এটা তো অনস্বীকার্য, অস্বীকার করার কোনো স্কোপ নাই। সন্ধ্যার পর ছিনতাই ডাকাতি এটা বেড়ে গেছে। হিন্দুদের উপরে গত পরশু চট্টগ্রামে সিসিটিভির ক্যামেরা ভেঙে অত্যাচার করা হয়েছে, যার প্রতিবাদে গত কালকে এবং আজকে চট্টগ্রামে মিছিল হয়েছে, বড় মিছিল সংখ্যালঘুদের। তো এইটা তো অন্যায়, এবং এই অন্যায়গুলো আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশনে কতটুকু রিফ্লেক্ট করবে আমি জানি না। তো বাংলাদেশের জনগণ এটা কিন্তু, তা আমি বারবারই যেটা বলি সেটা হচ্ছে এটা জোয়ার ভাটার দেশ। কখন যে মানুষ আবার জোয়ারের মতো নেমে পড়ে সেই একটা আশঙ্কায় আমি আছি, কারণ সব জায়গায় একটা অসহিষ্ণুতা, দ্রব্যমূল্যের দাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এই একজন আরেকজনের উপর হামলা, মব ভায়োলেন্স, জুডিশিয়ারির উপরে যে মব ভায়োলেন্সটা হয়েছে এটা তো অকল্পনীয়। ইতিহাসের বোধহয় আর কখনো এ ধরনের মব ভায়োলেন্স হয় নাই উপমহাদেশের ইতিহাসে, বিচার অঙ্গনে আর কি। ডোনাল্ড ট্রাম্পের এই জয়ে আওয়ামী লীগের কি কোনো লাভ আছে, কিংবা ডক্টর ইউনূস সরকারের কোনো ক্ষতি আছে? আওয়ামী লীগের ব্যাপারটা, আওয়ামী লীগের এখন যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস, তার সাথে ডেমোক্রেটিক পার্টির কয়েকজন লিডারের সাথে পার্সোনাল সম্পর্ক রয়েছে। হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন, ওবামা, তারপরে জো বাইডেন। তো সেই জন্য আওয়ামী লীগ মনে করে যে যদি ডোনাল্ড ট্রাম্প বা অন্য কেউ ক্ষমতায় আসে, তখন এই ওদের পলিসির বাইরে যে অনেক সময় পার্সোনাল রিলেশনও কিছু এফেক্ট করে, সেইটা হয়তো এখানে দেখা যেতে পারে, যার ফলে আওয়ামী লীগ বেনিফিশিয়ারি হতে পারে। কিন্তু যে টুইটটা ডোনাল্ড ট্রাম্প দিয়েছে সেটার আমি জবাব দিচ্ছি, এটা শুধু আওয়ামী লীগের লবির জন্য নয়, এর পিছনে রয়েছে ভারতের রাজনীতি। মাইনরিটিকে অত্যাচার করার জন্য ভারতের কাছে একটা বড় ফ্যাক্টর তারা, এবং বাংলাদেশের মাইনরিটি কমিউনিটি, বাংলাদেশের আওয়ামী লীগ। কিন্তু মেইনলি ভারতের জন্যই ডোনাল্ড ট্রাম্প এই টুইটটা দিয়েছে। আপনি লক্ষ্য করবেন ওইখানে মোদির নামটা সে বিশেষভাবে উল্লেখ করেছে, অর্থাৎ মোদির সাথে বন্ধুত্ব নেওয়ার জন্য, মোদির কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য এন্টায়ার ভারতীয় ভোটার যারা এখানে আছে, ভারতীয় আমেরিকান, তারা সাপোর্ট করবে এই আশায় সেই বিবৃতিটা সে দিয়েছিল। তো আমার মনে হয় যে ওভারঅল ফান্ডামেন্টাল চেঞ্জ হবে না, কারণ প্রত্যেকটা দেশের ফরেন পলিসি নির্ধারণ হয় সেই দেশের স্বার্থে। ভারতের বাংলাদেশে আমেরিকার স্বার্থটা কি? স্বার্থ হলো চায়না এবং ভারতের যে তিনটা যে বৃহৎ শক্তি, ভারত, ইন্ডিয়াকে বৃহৎ শক্তি বলা যেতে পারে, হ্যাঁ, তাদের ভিতরে যে সম্পর্কটা আমরা দেখলাম। আপনার কাছে আমার যে প্রশ্নটি, আপনি শুরুতেই বলেছেন যে আমেরিকার ফরেন পলিসি সেইভাবে বদলায় না, ইজ ট্রু, কিন্তু তারা ফরেন পলিসি বদলাতে তাদের বাধা দেবে কে? আমি সেই প্রশ্নে আসার আগে পান্না ভাই যেটা বলতেছিলেন সেখানে আমি একটু অ্যাড করবো। সেটা হলো এই যে বাংলাদেশে যে সাংবাদিক, ইন্টেলেকচুয়াল, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, এদেরকে যে অ্যারেস্ট করা হচ্ছে, খুনের মামলা দেওয়া হচ্ছে, যেমন শাহরিয়ার কবির, তিনি
আন্দোলন করেছিলেন যুদ্ধাপরাধের বিচারের জন্য, তাকে অ্যারেস্ট করা হয়েছে। জাফর ইকবাল আমেরিকা। ডক্টর নবী, ওই প্রশ্ন আপনাকে আমি করব পরে, কিন্তু আমি আপনাকে যে প্রশ্ন করেছি আপনি সেই প্রশ্নের উত্তর দেন। এই আমার এই বক্তব্যের সাথে আপনার প্রশ্নের জবাব আসবে। সেটা হলো যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প যে স্টেটমেন্টটা দিয়েছে সেখানে কি উল্লেখ করেছে? অরাজকতা, আমেরিকার পলিসি, হিউম্যান রাইটস ভায়োলেশন, এটা তারা দেশের অভ্যন্তরে যতটুকু না দেখে সারা বিশ্বে, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ডে তারা ভীষণ সজাগ। তো এই যে বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, এই সাধারণ মানুষের যে মানে কি বলবো এটাকে, ল অ্যান্ড অর্ডারের যে অবনতি হয়েছে, বিচার ব্যবস্থার যে অবনতি, একজন মন্ত্রীর পক্ষে এক উকিল দাঁড়িয়েছিলেন, তার পিছনে আরেক উকিল এসে তাকে থাপ্পড় মারছে অন ক্যামেরা। তো এই সমস্ত কারণে ইট উইল বি ফ্যাক্টর। বাংলাদেশের যারা হিউম্যান রাইট ভায়োলেশন করছে তারা যদি ভাবেন যে তারা পার পেয়ে যাবেন, সেটা হবে না। আপনি যে প্রশ্নটা করলেন সেই কারণেই আমেরিকার যে পলিসিগুলো ডিটারমিন হয়, এটা কিন্তু প্রেসিডেন্ট বা অন্য কেউ করে না, ইভেন ফরেন সেক্রেটারিও না, এটা হয় থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে তারা এটা ডেভেলপ করে, এবং সেখানে হিউম্যান রাইটস ভায়োলেশনের একটা বিষয় খুবই প্রাধান্য পায় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে। তো এই যে ডোনাল্ড ট্রাম্প যে একক ক্ষমতা পেল, সেই জন্য আমরা কনসার্ন, যার ফলে তার সেই অ্যাবর্শন ইস্যুতে হিউম্যান রাইটস ভায়োলেশন, আমেরিকার কনস্টিটিউশন, আইনের শাসন, সেই ইলেকশনের ক্যাম্পেইনের সময় বলেছে যে সে কনস্টিটিউশন অ্যাবলিশ করে দিবে, আর কোনো ইলেকশন হবে না। এগুলো রেটরিক ছিল, কিন্তু তার যে 2025-এর যে সনদ, যেটা যে সে ক্ষমতায় গেলে কি করবে, ইটস ভেরি অ্যালার্মিং। মানে আমেরিকা কোন পথে যাবে সেটা নির্ভর করবে তার একক সিদ্ধান্তে। কারণ হাউস বা কংগ্রেসে মেজরিটি পেলেও সে এদের পরামর্শ ধার ধারে না। আমরা 2004-এ দেখেছি তার অ্যাডমিনিস্ট্রেশন বা তার পার্সোনালিটির ওই রকম, সে যেটা চেক অ্যান্ড ব্যালেন্সে সে বিশ্বাস করে না, সে যেটা বিশ্বাস করে সেইটাই সে করে। তো এই কানেকশনে আমার কনক্লুশন হলো, বাংলাদেশের এখন যারা হিউম্যান রাইটস ভায়োলেশন করছে তাদের সতর্ক হওয়া উচিত। তারা আইনের শাসন প্রতিষ্ঠা করুক, তা না হলে এগুলো সব রেকর্ড থেকে যাচ্ছে। এই যে মানুষকে মব, পান্নাভাই যেটা বললেন, মব জাস্টিস না মব মার্ডার, এটা আমাদের কালচার তো দূরের কথা, বিশ্বের কোনো ইতিহাসেই নাই, আর আমাদের কালচার তো ছিল না। ডক্টর নবী, আপনার কাছে একটা প্রশ্ন খুব করতে ইচ্ছা করছে আমার, সেটি হচ্ছে গিয়ে যে আপনি দেখেন আওয়ামী লীগের গত 15 বছরের শাসন আমলে আমরা দেখেছি একমাত্র ভারত ছাড়া আওয়ামী লীগ অন্য কোনো দেশের সঙ্গে সেই অর্থে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেনি। এমনকি আমেরিকার সঙ্গে সে একটা বৈরী, একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক তৈরি করেছিল। এখন আপনারা যারা আমেরিকাতে রয়েছেন, ডেমোক্রেটিক পার্টির সঙ্গে যারা সম্পর্কিত কিংবা অন্যান্য রাজনৈতিক দলে যারা রয়েছেন কিন্তু আওয়ামী ভাবাপন্ন, আপনারা কি কোনো কোয়ালিশন তৈরি করার কথা ভাবেন, নাকি ওই ডেমোক্রেটিক পার্টি, আপনারা যেহেতু ডেমোক্রেটিক পার্টি ঐতিহাসিকভাবে অ্যাজ ইমিগ্রেন্ট আমরা ডেমোক্রেটিক পার্টির সঙ্গে থাকি, দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু আপনাদের তো অন্যদের সঙ্গেও লিয়াজও তৈরি করতে হবে। আদারওয়াইজ যেমন ধরেন আপনি আপনার এলাকায় যেখানে নির্বাচিত হয়েছেন, আমি জানি না হয়তো 100 বাংলাদেশি ভোটার আছে কিনা, অন্যান্য কমিউনিটির মানুষরা কিন্তু আপনার বেশিরভাগ ভোটার। তো এইরকম কোয়ালিশনের কথা আপনারা ভাবেন কিনা? যে কোনো রাজনীতিতে কোয়ালিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা রিপাবলিকান পার্টি হোক, ডেমোক্রেটিক পার্টি হোক, এবং বাংলাদেশে এই কোয়ালিশন নাই বলেই নানান ধরনের সমস্যা হয়। তো আমরা আমেরিকাতে সেটা করছি। বাংলাদেশের কমিউনিটি এবারে নির্বাচনের 2 গ্রুপে তারা কাজ করেছে। এক গ্রুপ কাজ করেছে ডোনাল্ড ট্রাম্পের জন্য, আর এক গ্রুপ কাজ করেছে ডেমোক্রেটের জন্য। আমার শহরে আমার ভোট ব্যাংক হলো 4 জন, আমি, আমার স্ত্রী, আমার 2 ছেলে, কিন্তু তারপরে আমি 65% ভোট পাই। কিসের জন্য? কোয়ালিশনের জন্য। এই আমাদের এগুলো তো লোকাল গভর্নমেন্ট, আমাদের যে নেইবার, আমাদের যে বিভিন্ন কমিউনিটি, তাদের সাথে আমরা মিলেমিশে কাজ করি। আমাকে যখনই প্রশ্ন করা হয় আমি বলি,
আপনি যদি আমাদেরকে একটু বলেন যে দেখুন এই যে ডোনাল্ড ট্রাম্পের এই জয়ের ফলে বাংলাদেশের আওয়ামী লীগে কি ধরনের প্রভাব পড়বে, বিএনপির উপর কি ধরনের প্রভাব পড়বে, ওভারঅল বাংলাদেশের রাজনীতিতে এর কি ধরনের ইম্প্যাক্ট আপনারা ধারণা করছেন? ডোনাল্ড ট্রাম্পের এইটা আমি একটা জায়গায় আমার ভাইয়ের সাথে একমত যে আমেরিকান ফরেন পলিসি খুব একটা চেঞ্জ হয় না, খুব একটা চেঞ্জ হয় না। তো ডোনাল্ড ট্রাম্প আসার পরে একটা জিনিস ঠিক যে সে যুদ্ধবাজ না, মুখে যতই ধমকাধমকি করুক লোকটা যুদ্ধবাজ না। এবং নতুন কোনো যেটা এখানে পান না, দেখেন আমি আপনাদের দুজনের সঙ্গে ডিফার করি, কারণ ডোনাল্ড ট্রাম্প একটা আনপ্রেডিক্টেবল প্রেসিডেন্ট। আপনি দেখেন Right. প্রায় 70-এর উপরেরও বছরেরও বেশি, 70 বছরের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে। গত মেয়াদে এসে তিনি ঠাস করে জেরুজালেমকে রাজধানী ঘোষণা করে দিলেন, রাইট? ফরেন পলিসি বদলায় না মানে কি তাহলে আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা মিলে এখন জেরুজালেম রাজধানী করব, তাহলে তো ডক্টর নুরুন নবীর কাঁধেও এই দায়িত্ব যায়। কারণ ফরেন পলিসির মধ্যে রিপাবলিকান ডেমোক্রেট সবাইকে অন্তর্ভুক্ত থাকতে হবে। এটা শুধু জেরুজালেমের বেলা না, এটা হোল মিডল ইস্টের বেলায় তাদেরই হলো যে এটা আমেরিকা যাতে ডোমিনেট করতে পারে, সেটা বাই হুক অর ক্রুক অর থ্রু ডিপ্লোমেসি। এটা হলো আমেরিকান পলিসি অল ওভার দ্য ওয়ার্ল্ড। সে যাতে তার ইনফ্লুয়েন্স এটা বজায় রাখতে পারে, তার ইনফ্লুয়েন্সটা পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল ইনফ্লুয়েন্স এটা যাতে থাকে, স্থিতিশীল থাকে। আমি একটু অ্যাড করি সেখানে, ডোনাল্ড ট্রাম্পের লিডারশিপ কোয়ালিটি তো বলার সুযোগ হলো না, কিন্তু তার একটা ব্যাড হ্যাবিট যেটা সেটা হলো ইম্পালসিভ লিডারশিপ। আমেরিকার অন্যান্য আগের প্রেসিডেন্ট ডেমোক্রেটিক এরা একটা প্রসেস ফলো করে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যদি মনে করে বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, মাইনরিটি নির্যাতিত হচ্ছে, তাদের বাংলাদেশ সরকারের অ্যাক্টিভিটি আমেরিকার স্বার্থের বিরোধী, সে যে কোনো ড্রাস্টিক মেজার নিতে দ্বিধাবোধ করবে না। দিস ইজ দ্য ডেঞ্জারাস, দ্যাট ইজ দ্য ডেঞ্জারাস কোয়ালিটি অফ ডোনাল্ড ট্রাম্পস লিডারশিপ, ইম্পালসিভ লিডারশিপ। এই যে স্টেটমেন্টটা দেওয়া হইলো, এটা আমি যতটুকু জানি বহুদিন যাবত চেষ্টা করা হচ্ছিল।